সালুখে ঘুমিয়ে পড়লো নাকি? স্যার, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি। স্যার, সালুখে, এই সালুখে, সালুখে, কি হলো স্যার? স্যার, সালুখে, এই সালুখে, আরে কিছু একটা বলো, কিছু। হ্যাঁ, কি হচ্ছে? এনার জ্ঞান আছে কিন্তু কিছু বলতে পারছেন না। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, সারিকাকেও ডাকো। হ্যাঁ। সালুখে, কিছু একটা বলো, সালুখে। স্যার 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 আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্যার এটা তো স্ট্রোকের সিম্পটম। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর, মনে হয় ওনার স্ট্রোক হয়েছে। সিস্টার, ইমার্জেন্সি রুমের ব্যবস্থা করো রাইট নাও। ক্যান ইউ হিয়ার মি? চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। চলুন। অভিজিৎ, গাড়িতে রেডিয়েশন আছে কিন্তু কম আছে, কিন্তু বোমের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মানে গাড়ি থেকে বোম বের করে নেওয়া হয়েছে। স্যার, যে লোকটা গাড়ির কাছে দাঁড়িয়েছিল ওর গ্যাংয়ের লোকেরা তোকে মেরে দিল, তাহলে এই বমটা কোথায় গেল? হয়তো এই গ্যাংয়েরই কেউ বের করে নিয়ে গেছে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটাও খোলা ছিল। মনে হচ্ছে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন ওরা ডাইনামাইট স্টিক দিয়ে গাড়িটাকে ওড়ানোর চিন্তা করেছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। বেশ বড় প্ল্যানিং করেছিল ওরা, কোনো প্রমাণই রেখে যায়নি। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, ওই রেডিও অ্যাক্টিভ জিনিসটা গাড়িতে লিক হয়ে গেল কি করে? হয়তো ওই অ্যাক্সিডেন্টের জন্য চেকপোস্ট থেকে পালানোর পরে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না। আর তারপরেই ওই রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের সিমটমস ওদের মধ্যে হতে থাকলো। জানি না এই বোমটা এখন কোথায় আছে আর ওটা কত মানুষের ক্ষতি করবে। যদি ওদের যেখানে বোম পৌঁছানোর কথা ছিল ওখানে যদি পৌঁছে যায়, তাহলে হাজার লাখ লোকের প্রাণের সংশয় আছে। এই ওষুধগুলো ঠিকঠাক সময়। ডক্টর সালুখের শরীর এখন কেমন আছে? স্যার, ইনভেস্টিগেশন তো চলছে। এই প্রসেস কতক্ষণ চলবে? স্যার আমরা সব রকম ভাবে ওনাকে টেস্ট করে দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম স্ট্রোক হলো, কারণটা বুঝতে পারছি না। স্যার, সিকিউর রুমে যে রুগী ছিল ও মারা গেছে। হোয়াট? স্যার, স্যার রোগী মারা গেছে। সালুঙ্ক স্যারের অবস্থা খারাপ। ওই নিউক্লিয়ার বোমটা কোথায় আমরা জানি না। এখন কি করব? এই শহরে অসংখ্য এরকম সুটকেস আছে। যদি তাড়াতাড়ি ওই বোমওয়ালা সুটকেস খুঁজে না পেয়েছি, তাহলে এমন ক্ষতি হবে যেটা যুগ যুগ মানুষ মনে রাখবে। ডক্টর সালুক এখন কেমন আছেন? আগের থেকে বেটার। সারিকা রয়েছে ওর সঙ্গে। বুঝে উঠতে পারছি না কেন ও এত তাড়াহুড়ো করে ডেকেছিল, কি বলতে চেয়েছিল, আর আমার পৌঁছানোর আগেই ওর এই অবস্থা। এখন তো ওই রুগীটাও মারা গেছে, আর ডক্টর সালুখের স্ট্রোক হয়ে গেছে। স্যার, এটা কি কোনো কোইন্সিডেন্স? ডক্টর সালুকের স্ট্রোক হলো ঠিক তখনই যখন উনি আমাদের কিছু বলতে যাচ্ছিলেন। কাকতালীয়ই হবে অভিজিৎ। ডক্টর সালুকের স্ট্রোক হয়েছে, কিন্তু ওর ওপর হামলা করেনি। হ্যাঁ স্যার, ওই রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল। না, কোনো কাকতালীয় কিছু হয়নি। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসিপি স্যার, আমি বুঝতে পারছি যে এখন আপনি ওনার অবস্থা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, কিন্তু আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। যদি এই বোমটা ফাটে তো লক্ষাধিক মানুষের প্রাণ বিপন্ন হবে। আর আমরা ওখানে কার পর্যন্ত পৌঁছানোর আগেই আতঙ্কবাদী বোম নিয়ে চলে গেছে। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। বোমটা যে জিনিসের মধ্যে রেখেছে না, সেটা খোঁজার জন্য। একটা উপায় আছে স্যার। কি? স্যার, ওই বোমটা যার মধ্যে রয়েছে, মানে বক্স বা কন্টেনার, ওটা ড্যামেজ স্যার, আর সেই জন্যই রেডিয়েশন লিক হয়েছে। তাই সবার প্রথমে ওই আতঙ্কবাদীরা ওই বক্সটাকে রিপেয়ার করাবে, যাতে রেডিয়েশনের জন্য তাদের সঙ্গীরা কেউ মারা না যায়। আর হ্যাঁ, ওনাদের দরকার হবে সীসা দিয়ে ওরা ওটাকে কভার করবে যাতে রেডিয়েশন লিকেজ না হয়। কিন্তু এটা তো কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা এক্সপার্টের কাজ। এমন অভিজ্ঞ কাউকে দরকার যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে আগেও কাজ করেছে, যে সবই জানে এই ব্যাপারে। স্যার, ইনফরমারদের কাজে লাগিয়ে দিই। খোঁজ নিয়ে নিয়ে এমন কে কে আছে এই ব্ল্যাক মার্কেটে যারা এই ধরনের গুপ্ত কাজ করে। স্যার, আমি জানতে পেরেছি যে ভিকির লাশ পাওয়া গেছে এই গ্যারেজে। নাম খুব খারাপ ছিল স্যার ওর এই ব্যাপারে, আর মনে হয় যে এই কন্টেনার ওই বানিয়েছে।
পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে। কোল্ড ব্লাডেড মার্ডার। ওই আতঙ্কবাদী এসেছিল এখানে লেট কন্টেনার বানাতে। আর ওদের কাজ শেষ হয়ে যেতেই একে মেরে দিয়ে গেছে। দিনে দুপুরে একজন লোকের খুন হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি? খুন হতে তো কেউ দেখেনি, কিন্তু একজন সাক্ষী আছে যে সবার প্রথম লাশটাকে দেখেছে। ওনাকে ডাকুন তো। যতীন, ইনি সিআইডি অফিসার। যখন তুমি এই লাশটা দেখেছিলে তখন এর আশপাশে কি অন্য আর কাউকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, দোকান থেকে বেরোতে আমি একটা লোককে দেখেছিলাম। আমি ওই সময় রাস্তার ওই দিকে ছিলাম। ওই লোকটা চলে যাওয়ার 5 মিনিট পর আমি ফেরত এলাম, যখন দেখলাম যে ভিক্কির লাশ এখানে পড়ে আছে। ওই লোকটার হাতে কি কোনো সুটকেস বা কিছু ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। আপনি কি করে জানলেন? নিশ্চয়ই ও খুন করেছে। ওর চেহারা মনে আছে তোমার? হ্যাঁ স্যার। স্কেচ বানাতে পারো? পারবো স্যার। গুড। পবন, পবন, এর আবার কি হলো? পবন ওঠ! নার্স, নার্স তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। জানি না কি হয়ে গেল। প্লিজ ডক্টর, ডক্টর, কি হলো? ডাক্তারবাবু দেখুন না এর কি হয়ে গেছে। ও গড, এরও স্ট্রোক হয়েছে। এক কাজ করো, ডক্টর তারিকাকে ডাকো এক্ষুনি। এক কাজ করো, একে রুমে শিফট করো, চলো। ডক্টর তারিকা, ডক্টর তারিকা, ডক্টর তারিকা, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর, ও মাই গড, এরও স্ট্রোক হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি। একজনের পর একজনের স্ট্রোক হচ্ছে। ভেবে পাচ্ছি না 3টে সুস্থ মানুষের একই সময়ে স্ট্রোক আসলো কি করে। না 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 না, কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কিছু গোলমাল আছে। কেউ আর্টিফিশিয়ালি স্ট্রোক কি করে করাতে পারে? ডক্টর সোমেশ, এটা রেডিয়েশনের কারণে নয় তো? না, রেডিয়েশন পয়জনিং এর জন্য স্ট্রোক হতে পারে না। আর ওই যে ওয়ার্ড বয় ছেলেটা, ও তো পেশেন্টের কাছে আসেইনি। ওই ওয়ার্ড বয়কে অজ্ঞান অবস্থা পেয়েছেন? হ্যাঁ। কোথায়? সাপ্লাই রুমে। সাপ্লাই রুম। পঙ্কজ, ফেডরিক, স্যার, সাপ্লাই রুমে কিচ্ছু পাওয়া যায়নি। যা কিছু আছে সেটা এখানেই আছে, যার জন্য সব ঘটেছে। ঠিক আছে, এই রুমটা খুব ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। ফেডরিক, বেডের নিচে দেখো। মেডিকেল ইকুইপমেন্টের কোনো পার্ট? এটা তো আমি কখনো দেখিনি। এটা হসপিটালের ইকুইপমেন্টই না। তাহলে এটা কি হতে পারে? আমি কি ওটা দেখতে পারি? নিশ্চয়ই। স্যার, মনে হচ্ছে আমি এই ডিভাইসটা আগে দেখেছি। রাইট, স্পেশাল ফোর্সে এই ডিভাইসটার ব্যবহার হয়। ইফ আই এম নট রং, এটাকে নিউরাল ডিসরাপ্টার বলে। নিউরাল ডিসরাপ্টার? তার মানে? দেখুন, আমাদের শরীর তখনই কাজ করে যখন আমাদের মস্তিষ্ক বডিকে সিগন্যাল পাঠায়, যেমন ওঠা, বসা, খাওয়া দাওয়া অথবা কথা বলা। আর এই সিগন্যালগুলো আসে নিউরনসের মাধ্যমে। আর এই ডিভাইসটা মস্তিষ্ক আর শরীরের এই যোগাযোগ নষ্ট করে দেয়, ডিসরাপ্ট করে দেয়। আর যদি এমনটাই হয়, তাহলে শরীর মস্তিষ্কের ইশারা বুঝতেই পারবে না। শরীর সম্পূর্ণ অসাড় হয়ে যাবে, মনে হবে যেন স্ট্রোক হয়েছে, কিন্তু আসলে ওটা স্ট্রোক নয়, এই ডিভাইসটার কারসাজি। ময়াঙ্ক, যদি এই ডিভাইস কেউ দূরে নিয়ে যায় তাহলে এর প্রভাব নষ্ট হয়ে যায়। একদমই তাই তো? ফেডরিক, একটা কাজ করো, এই ডিভাইসটাকে দূরে নিয়ে যাও আর ডিস্ট্রয় করো, নষ্ট করে দাও এটাকে। ইয়েস স্যার। এর মানে হচ্ছে এরা 3জনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই। কিন্তু আমরা যদি এটার সাথে আর কিছুক্ষণ থাকতাম, তাহলে এর প্রভাব আমাদের ওপরেও পড়তো। আচ্ছা, এই জন্যই এটার প্রভাব সালুখে আর সারিকার ওপর হয়েছে। এর মানে হলো এর প্রভাব ওয়ার্ড বয়ের উপর এই জন্য হয়েছিল কারণ। হ্যাঁ দয়া, কি হয়েছে? স্যার, বুঝতে পারলাম না কোথায় উধাও হয়ে গেল। আমরাও কোথাও কোনো রক্তের দাগ পাইনি ওই ফ্ল্যাটে। স্যার, না লাশ আছে, না অপরাধী, আর না কোথাও কোনো রক্তের চিহ্ন। সোসাইটির লোকজন বলছেন যে কেশববাবু
তার মন গড়া গল্প শোনান। স্যার এই কেশববাবু সত্যি বলছে না স্যার, কারণ খুনি যদি এখান থেকে পালাতো তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই দেখতো। কিন্তু স্যার, কেশববাবু মিথ্যে কথা কেন বলবেন? সেটাই তো, কেন উনি এরকম বলবেন? এদিকে কলোনির লোকেরা বলছে যে কেশববাবু তার নিজের দিকে অ্যাট্রাকশন আনার জন্য এইসব বলে গল্প বানান। এখন বুঝতে পারছি না ওনার গল্প বিশ্বাস করব কি করব না। কি হলো দা? স্যার, এইটা ওই কাপড় যেটা ওই মেয়েটা পরেছিল। স্যার এখনো অবধি একটাই প্রমাণ পেয়েছি, এই স্কার্ফটা। আর এখন যদি কোনোভাবে সালুঙ্কে স্যারের স্কার্ফে রক্ত খুঁজে পান তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে কেশববাবু সত্যি বলছেন। স্কার্ফ চেক করা হয়েছে পুরবি, কিন্তু তুমি আশাহত হবে, কারণ বস ওই স্কার্ফের মধ্যে আমি রক্তের একটু নমুনা পাইনি। রক্ত পাওয়া যায়নি? স্যার আমি তো বলবো এই কেসটা বন্ধ করুন। আরে খুন টুন কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর আমরা ঘুমিয়ে পড়ি। স্যার সবাই বলছিল যে কেশববাবু না উনি গল্প বানান। কিন্তু যদি এবার ওর গল্পটা সত্যি হয় তাহলে স্যার ওয়াচম্যানও তো খুনি দেখতে পেতো, তাই না? কিন্তু কোথায় খুনি? তাহলে এই স্কার্ফটাকে তুমি কি বলবে? যদি কেশববাবুর কল্পনায় এই স্কার্ফটা পাওয়া যায়, সেই একই রকমের স্কার্ফ কলোনি থেকে কিভাবে পেলাম? স্যার এই কেসে প্রশ্ন তো প্রচুর আছে, কিন্তু উত্তর কিছুই নেই। দয়া, এই কেসে না ক্রাইম সিন আছে, না এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে। কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ও ঠিক ওর সামনে ছিল। পুরবি একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। এক মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাত ছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাত ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নিন স্যার। হ্যাঁ পুরবি, স্যার কি বলছে এরা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে।
রনিতা, লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে স্যার। কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান কি করে হলে? স্যার আমার মাথায় কিছু ছুঁচল একটা লেগেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার রক্ত বেরিয়েছে স্যার। ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পূরবী? স্যার বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায় তাহলে এর ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে? আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশব বাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশব বাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশব বাবু, বাঘের মুখের ভেতরে কিছু? হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম?
ঠিক আছে, এরপরে এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। আমি ঠিকই বলেছিলাম। লাশ ছাদের ওপরে একদম বিশেষ জায়গায় লুকিয়ে দিয়েছিল, যেটাকে খুনি অনেক দিন ধরে প্ল্যান করে বানিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক, অপরাধী যতটাই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করেই বসে। যে অস্ত্র দিয়ে সে খুনটা করেছে, ওই ছুরিটা ওর হাত থেকে ফসকে যায় আর নিচে পড়ে যায়। আরো নিচেও এসছিল ওই অস্ত্রটা খোঁজার জন্য, যখন কেশববাবু ওকে পালাতে দেখেছিলেন। স্যার ওই দেখুন, দেখো আমি বলেছিলাম না। কিন্তু কি করবে বেচারা, ছুরিটা তো সে পেল না, অন্ধকার ছিল যে। তাই ও কি করলো, সেখান থেকে পালিয়ে আপনাদের ভিড়ে মিশে গেল। মানে খুনি আমাদের মধ্যে কেউ? শুধু তাই নয়, আবারও ফ্ল্যাটে গিয়েছিল আর ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এসেছে। আমরা জানতাম না যে খুন কার হয়েছিল, রনিতার না অনিলার, আর কেন হয়েছিল। তারপরে আমরা জানতে পারলাম যে রনিতা খুন হয়েছে, যখন আমরা অনিলাকে পেলাম। অনিলা? হ্যাঁ অনিলা, তোমার ড্রিঙ্ক করার বদ অভ্যেসের জন্য ও দিদার বাড়ি চলে গিয়েছিল। অনিলা, সবাইকে বলো রনিতার খুন কেন হয়েছিল। রনিতা একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করত, আর আমি ওকে ওই লোকটাকে হুমকি দিতে শুনেছিলাম যে যদিও রনিতাকে বিয়ে না করে তাহলে ওর বউকে সবকিছু সত্যি বলে দেবে। কিন্তু অনিলা ওই বিবাহিত লোকটিকে চিনতো না, আর এই খুন ওই বিবাহিত লোকটিই করেছে। আর ওই লোকটা কে সেটা আমাদের বলবে এই রঘু। হ্যাঁ রঘু, এবার আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কি রঘু কে। রঘু হচ্ছে সেই লোক যে এই বিল্ডিং এর ছাদে ওই বিশেষ জায়গা বানিয়েছে যেখানে খুনি রনিতার লাশটাকে লুকিয়ে দিয়েছিল। এবার রঘু আমাদেরকে বলবে যে কার কথায় ও ওই কম্পার্টমেন্ট বানিয়েছিল ছাদের ওপরে। বলো তাড়াতাড়ি। বলছি স্যার। ওনার কথা স্যার, ওনার। এই বিল্ডিং এর সেক্রেটারি মহাশয়। এই দাঁড়া। আগে আসবেন, আগে আসবেন, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার জীবনটা খারাপ করে দিয়েছো, সবার সামনে আমার সত্যিটা বলে দিয়েছো। আমার বউ ওখানে থাকলে সব থেকে প্রথমে আমাকে মেরে দিত। অপরাধ তো করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? খুন করতে আমি বাধ্য ছিলাম। ওই মেয়েটা রনিতা আমাকে ব্ল্যাকমেল করছিল, সবাইকে সবকিছু বলে দেবে বলেছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না ওর জন্য, তাই ওকে আমাকে মারতে হলো। আজ তুমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবে, না হলে আমি গিয়ে সত্যি কথা বলতে বাধ্য হব। দেখো রনিতা, তুমি প্রথম থেকেই জানতে যে আমি আগের থেকে বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর আমি এটা কোনো মতেই করতে পারবো না। যাও, তুমি যা করতে পারো করো। মিলন, তুমি আমাকে নিয়ে খেলা করেছো। এক
একটা বছর পার হয়ে গেল তুমি মিথ্যে কথা বলছো। তুমি সবকিছু মিলন, তুমি কি এটা জানতে না? হ্যাঁ, তুমি ওটাই চাইতে যেটা আমি চাইতাম। তুমি দাঁড়াও, আমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবো। তুমি এটা করতে পারো না। করবো আমি মিলন। আমি তোমাকে বলছি তুমি এটা করতে পারো না। এই সব কিছু ওই স্কার্ফটার জন্য হলো। না আমার হাত থেকে ওই ছুরিটা পড়তো, না আমি ওটা খুঁজতে যেতাম, না স্কার্ফটা পড়তো, না আপনারা আমাকে খুঁজে পেতেন। অপরাধী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকলেও আমাদের থেকে বাঁচতে পারবে না। সেটা তো তখনই হবে না যখন আপনারা আমাকে জীবিত ধরতে পারবেন। দেখুন, আগে আসবেন না বলে দিচ্ছি। আগে এলে আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। দেখুন, আগে আসবেন না, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। বলে দিচ্ছি, আগে আসবেন না, ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। লাফাবে? হ্যাঁ। লাফাতে পারো? হ্যাঁ। তাহলে যাও। আকাশ থেকে পড়লো আর ওহ, একেবারে মাথা খারাপ করে দিয়েছে আমার। আজকালকার দিনের বাচ্চারা কোনো শিষ্টাচার নেই, কোনো সময় জ্ঞান নেই। এটা কোনো সময় হলো এত জোরে মিউজিক বাজানোর? এখনই আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, রোজ পার্টি লেগেই আছে পার্টি। দাঁড়াও, আজকে আমি দেখছি কি করা যায়। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইডি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল, আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। এই নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। তুমি পালাতে পারবে না, দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম, কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? আরে তোমরা কথাই বলতে থাকবে না, কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল, আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনাচ্ছি। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাঁচার সমস্যা এখন। দরজাটা হলো। সাবধানে। এটা চিটিং! এটা চিটিং করলে তুমি দয়া। এটা চিটিং। স্যার, ডক্টর সারিকা আর এই ওয়ার্ড বয় তো জ্ঞান ফিরে গেছে, কিন্তু ডক্টর সালুকের কেন জ্ঞান ফিরছে না স্যার? কারণ ডাক্তারবাবু ওই ডিভাইসটার সাথে অনেক বেশি সময় ছিলেন, তাই ওনার জ্ঞান ফিরতেও একটু বেশি সময় লাগবে। না না, তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাতে হবে, কারণ ওর কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর সেই জন্যই তো এই সমস্ত ঘটেছে, ওরাই তো এই সমস্ত করেছে। স্যার, আই হোপ যে এতক্ষণে অভিজিৎ স্যার আর দয়া স্যার ওই বোমটাকে ডিফিউজ করেছে। স্যার, অভিজিৎ? দয়া কোথায়? দয়া কোথায়? স্যার, আমি আর দয়া ওই বোমটাকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিলাম। মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। দয়া আমাকে গাড়ি থেকে
নিচে নামিয়ে দেয় আর নিজে চলে যায় সুইসাইড মিশনে। আর তুমি ওকে যেতে দিলে? আমাকে মিথ্যে কথা বলে নামিয়ে দিয়েছে। অভিজিৎ স্যার এরকম বলবেন না। তার মানে কি দয়া স্যার আর কোনোদিনও ফিরবেন না? হ্যাঁ ফেডরিক, দয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও একজন সিআইডি অফিসার, বুঝেছো? ওকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করব, আমরা রাস্তা খুঁজে বের করব। রাস্তা তো একটাই আছে স্যার, সময় থাকতে যদি ওই বোমটাকে ডিফিউজ করা যায় তাহলে। কিন্তু বমকে ডিফিউজ সেই লোকটাই করতে পারবে যে পাসওয়ার্ডটা দিয়েছে, আর ওদের সকলেই তো মারা গেছে। ধ্যাত্তেরি কি স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। বস সালুখে, সালুখে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, নিউক্লিয়ার বম। বোম? কি জানো, কি বলতে চাইছিলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বস পাসওয়ার্ড। পাসওয়ার্ড জানো তুমি? কি পাসওয়ার্ড? কি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলো। রেইনবো, রেইনবো, রেইনবো। অভিজিৎ স্যার, পাসওয়ার্ড রেইনবো। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। আর এই দয়াটাও না, ওকে মেসেজ করে দেখো। অভিজিতের মেসেজ, কোড পাওয়া গেছে? হ্যাঁ অভিজিৎ, দয়া পাসওয়ার্ড পেয়ে গেছি। পাসওয়ার্ড হলো, এক মিনিট এক মিনিট। হ্যাঁ অভিজিৎ বলো, কি কোড? রেইনবো। রেইনবো? কিন্তু কিপ্যাডে অ্যালফাবেট নেই, নাম্বারস আছে। কিপ্যাডে অ্যালফাবেট নেই? ভাই এটা কি করে হতে পারে? আরে দেখো না, ওর মধ্যে কোথাও রয়েছে হয়তো। এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে। যেমন এ 1 হবে, তেমনি রেইনবোর আর আছে, আরে অন্য কিছু হবে। চটপট তাড়াতাড়ি বলে দাও ওকে। রেইনবো, আমি নাম্বারগুলো বলছি, তুমি নাম্বারগুলো টাইপ করবে, ওকে? আরে টাইম নেই স্যার, এটা হয় স্যার। দয়া দেখো, আমি নাম্বারগুলো দিচ্ছি, তুমি টাইপ করো। কোন নাম্বার? 18। এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বলো। 18 19 19 14 14 15 15 23। না অভিজিৎ, বোম ডিঅ্যাক্টিভেট হয়নি। দয়া, হতে পারে তুমি টাইপ করতে ভুল করেছো, আরেকবার ট্রাই করো। হ্যাঁ অভিজিৎ, ঠিক করেই টাইপ করছি, তাড়াতাড়ি বলো। 6 মিনিট 23 সেকেন্ড বাকি আছে। 18 19 19 14 29। আরে অভিজিৎ, কিচ্ছু হচ্ছে না ভাই। যদি কিপ্যাডের বাটন টিপি তাহলে ওই মিউজিক হচ্ছে, মিউজিক। এই মিউজিক্যাল শব্দটা কিসের? তাহলে কি পাসওয়ার্ড মিউজিক্যাল নয় তো? রেইনবো, রেইনবো একটা মোবাইল টিউন না? দেখো তো। হ্যাঁ, টোন। তাড়াতাড়ি করো ভাই, সময় নেই। এক সেকেন্ড। এই যে স্যার। পেয়েছো? শোনাও শোনাও, দয়া এই টিউনটা শোনো আর ওর মধ্যে টিউনটা পুট করার চেষ্টা করো। অভিজিৎ, এই মিউজিক তো এখানে কিপ্যাডে বাজছে। এই যে শোনো, এই 1 2 3 4 5 6, না এই 5 নম্বর পর্যন্ত একই মিউজিক বাজছে। তারপরে এই মিউজিক চেঞ্জ হচ্ছে। এই শোনো, 6 7 8 9। না না, দয়া সাবধানে, 5 পর্যন্ত টিউন আছে, তারপরে আরে ভালো করে প্রত্যেকটা গাড়ি চেক করো। গাড়ি রিভার্স নে। আরে পেছনেও গাড়ি আছে। আরে তাড়াতাড়ি বেরো। এই দাঁড়া 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 দাঁড়া।
রিভার্সে নে। এই দাঁড়া, গাড়ি দাঁড় করা, দাঁড় করা, দাঁড়া। তাড়াতাড়ি গাড়ি বার করো আর ধাওয়া করে এদের। এরা চেকপোস্ট ভেঙে পালিয়েছে, নিশ্চয়ই এরা কোনো অন্যায় করেছে। হ্যাঁ, সামনের 5 কিলোমিটার নাকাবন্দি করো। স্যার, আমাদের পুরো টিম ভালো করে চেক করেছে, কার আর লোকটা কাউকেই পাইনি। ওরা চেকপোস্ট ভেঙে পালিয়েছে। রাস্তা শেষ হয়ে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, তার মানে এখানেই ওরা কোথাও থাকবে। স্যার, ওই দেখুন, মনে হচ্ছে ওটা অপরাধীদের আড্ডা। হ্যালো, সবাই জঙ্গলের ভেতর চলে এসো। স্যার, ও মাই গড, এ তো মরে গেছে। স্যার, ব্যাপারটা কি? ওর মুখে ওই লাল দাগটা কিসের? যে দুজন গাড়িতে বসেছিল এই তাদের মধ্যেই একজন। এর তো খুব খারাপ অবস্থা হয়েছে। স্যার, 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 এ তো ওই লোকটাই, ওই লোকটার পার্টনার। কিন্তু এর হলো কি স্যার? একই দাগ আছে স্যার। তোমরা একে তাড়াতাড়ি হসপিটালে পাঠাও, ততক্ষণে আমি সিআইডি কে ফোন করছি। হ্যাঁ, ওঠাও তাড়াতাড়ি। হ্যালো সিআইডি। তাহলে একজন মারা গিয়েছিল আর আরেকজন কষ্টে চিৎকার করছিল, অসুস্থ মনে হচ্ছিল। হ্যাঁ স্যার, আর ওদের দুজনেরই শরীরে লাল দাগ ছিল। স্যার, এই হসপিটালে এক্ষুনি কথা হলো এই দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে। তাহলে হসপিটালের লোকেরা কি বললো? ওর অবস্থা খারাপ, ওনারা বুঝতেই পারছেন না ওর কি হয়েছে। তার মানে ওরা এখনো চিকিৎসা শুরুই করেনি? টেস্ট করেছেন স্যার, কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে। দেখছেন, অদ্ভুত ব্যাপার, কি হতে পারে ওদের? স্যার এদিকে আসুন। এখানে তো এমন কিছু চোখেও তো পড়ছে না। আচ্ছা প্রণব, এই বডিতে যে লাল চিহ্ন ছিল সেগুলো ছাড়া কোনো ফেটাল ইনজুরির চিহ্ন ছিল? মানে কেউ ছুরি মেরেছে বা গুলি করেছিল এরকম? স্যার আমি বডিটা ভালো করে চেক করেছি, কিন্তু ওর মধ্যে কোনো ক্ষত চিহ্ন ছিল না। কিন্তু হ্যাঁ, মাথায় একটা আঘাত চিহ্ন ছিল। হ্যাঁ, হতে পারে ওটা অ্যাক্সিডেন্টের সময় হয়েছে। বাকি তো অ্যালার্জির মতো দাগ ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে ওরা নাকা চেকিং, মানে পুলিশ নাকা চেকিং ভেঙে পালিয়ে যাচ্ছিল। তাহলে এটা তো সহজ ব্যাপার যে গাড়িতে এমন কোনো জিনিস ছিল যে ওরা চাইছিল না পুলিশের হাতে পড়ুক। হ্যাঁ স্যার, কিন্তু ওই গাড়িটা পাওয়া যায়নি, জানি না কোথায় ওটা লুকিয়েছে। চেকপোস্ট ভেঙেছিল অনেকক্ষণ হয়ে গেছে। এই ঘটনাটা কালকে হয়েছে, মানে তারপরে এমন কিছু ভয়ানক হয়েছিল যার জন্য একজন মারা যায় আর আরেকজন আহত হয়েছে। আচ্ছা, ওই আহত লোকটা কোথায় পড়েছিল? স্যার এখানেই পিছনের দিকে। গিয়ে দেখো তো। ওদের কাছে না কোনো মোবাইল ফোন পাওয়া গেছে আর না কোনো আইডি। হতে পারে গাড়িটা আশেপাশে কোথাও লুকিয়ে দিয়েছে, তারপর এখানে চলে এসছে ওরা। হয়তো ওরা সময়ই পায়নি গাড়ি থেকে ওই জিনিসটা বের করার জন্য, যেটা ওরা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। একবার যদি গাড়িটা পেয়ে যাই তাহলে অর্ধেক প্রশ্নের জবাব খুব সহজেই পেয়ে যাব। দ্বিতীয় লোকটাকে আমরা আহত অবস্থায় এখানে পেয়েছি। স্যার, এই দেখুন স্যার, রক্ত মাখা হাতের ছাপ। এই দেখো, জুতোর ছাপও আছে। চলো একবার জঙ্গলের ভিতরে ঢুকে দেখি, হয়তো এই জুতোর চিহ্ন আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে প্রণব, তুমি আর তোমার বাকি অফিসারেরা জঙ্গলের অন্যদিকে তল্লাশি চালিয়ে যাও, আমরা ওদিকটা দেখে আসছি। স্যার যাও।
বড় অদ্ভুত ব্যাপার তো। এর শরীরের ওপর যে আগে দাগগুলো ছিল সেগুলো লাল ছিল, কিন্তু সেই সবগুলো দাগ কালো হয়ে গেল কি করে? ওহ, এর মাংস বেরিয়ে আসতে শুরু করেছে। স্যার এত অদ্ভুত ধরনের ক্ষত ওর শরীরে রয়েছে, ক্ষতগুলো লাল ছিল তারপরে কালো হয়ে গেছে। এর হয়েছিল কি? মাই গড, এর মাথা চুলগুলো দেখো কিরকম অদ্ভুত, একটু টানতে একদম গোছা শুদ্ধ উঠে এলো। এরকম কখনো না দেখেছি না শুনেছি। ভারী অদ্ভুত রোগ তো। আমার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয়, এটা অন্য কোনো ব্যাপার।